বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে এনটিপিসি পরীক্ষার কথা মাথায় রেখে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের এই সেশানে আজকে আমরা বিগত বছরগুলিতে আসা পার্সেন্টেজ বা শতকরা এই চ্যাপ্টারের অঙ্ক দেখে নেব। একই টাইপের প্রশ্নগুলো বাদ দিয়ে বাকি প্রশ্নগুলোর উত্তর এখানে করে দেওয়া হয়েছে। আজ প্রথম পার্ট। এই প্রশ্নের পিডিএফ এই চ্যাপ্টার সম্পূর্ণ শেষ হওয়ার পরে পাবে। চাকরি পরীক্ষার অন্যান্য বিষয় ও পিডিএফ সংক্রান্ত তথ্যের জন্য তোমরা www.bengali-man-for-you.com এই ওয়েবসাইট ভিজিট করতে পারো। সেশন শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি, 550টা প্রশ্নের এরিথমেটিক ই বুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। আর যারা চাকরি পরীক্ষার অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ ইংলিশের প্রিপারেশান নিচ্ছ তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলা হয়েছে, যদি কোনো সংখ্যার 8% সংখ্যাটির সঙ্গে যোগ করা হয় তবে তার মান হয় 810, সংখ্যাটি নির্ণয় কর। 8% ফ্র্যাকশান ভ্যালু কত? 8/100। এটাকে যদি আমি কাটি 4 দিয়ে তাহলে হবে 4 দুগুণে 8, 4 25 100। অর্থাৎ সংখ্যাটা যদি 25 হয় তার 8% হচ্ছে 2। 25-এর 8% 2। বলেছে কোনো সংখ্যার 8% সংখ্যাটার সঙ্গে যোগ করা হয়। এটা যদি সংখ্যা হয় অর্থাৎ 25 যদি সংখ্যা হয় তার 8% অর্থাৎ 2 সংখ্যাটার সঙ্গে যোগ করলে সেটা হবে 27। এই সংখ্যা তার 8% অর্থাৎ 2 যদি এর সঙ্গে যোগ করা হয় সংখ্যাটা হয় 27। কিন্তু ওরা বলেছে তার মান হয় 810। আমি দেখলাম মান হয় 27, ওরা বলল 810। আমি দেখব এটাকে কত দিয়ে গুণ করে 810 হয়। দেখলাম 30 দিয়ে গুণ করে 810 হয়। বলেছে সংখ্যাটা কত? সংখ্যাটা আমি ধরেছিলাম 25। এটাকে 30 দিয়ে গুণ করে যেহেতু 810 পাওয়া গেছে, এটাকেও 30 দিয়ে আমি গুণ করব, করে বলবো সংখ্যাটা হলো 3 25 75 অর্থাৎ 750, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। পরের প্রশ্ন 2-এর প্রশ্নে বলেছে, কোনো একটি নির্বাচনে কোনো প্রার্থী 62% ভোট পেয়ে 144 ভোটে বিজয়ী হয়। বিজয়ী প্রার্থী কতগুলি ভোট পেয়েছিলেন? মোট ভোট যদি 100% হয় তার মধ্যে 62% যে জিতেছে, তাহলে যে হেরেছে সে কত পেয়েছে? 100 থেকে 62% যদি আমি বাদ দিই সেটা হবে 38%। যে জিতেছে সে 62% ভোট পেয়েছে আর যে হেরেছে সে 38% ভোট পেয়েছে। তাহলে যে হেরেছে তার তুলনায় যে জিতেছে কত ভোট বেশি পেয়েছে? এত শতাংশ। কিন্তু প্রশ্নে বলেছে তিনি 144 ভোট বেশি পেয়েছেন, তাহলে আমি বলতে পারি এইটার মান 144। এটা যদি বিয়োগ করি এটা আসছে 24%। 24%-এর ভ্যালু 144, এটা যদি কাটো তাহলে এটা হবে 6, অর্থাৎ 1%-এর ভ্যালু হচ্ছে 6। বলেছে যিনি জিতেছেন কতগুলি ভোট পেয়েছেন? যিনি জিতেছেন তিনি 62% ভোট পেয়েছেন। 1%-এর ভ্যালু যদি 6 হয় তাহলে 62%-এর ভ্যালু কত? এটাই আমাদের উত্তর হবে। 1%-এর ভ্যালু 6 হলে 62%-এর ভ্যালু 62কে 6 দিয়ে গুণ করব, সেটা হবে 372, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্নে বলেছে, একটি ট্রেন এ স্টেশন থেকে কিছু যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো। পরের স্টেশনে 1/11 অংশ যাত্রী নেমে গেলেন এবং যতজন যাত্রী নামলেন তার 20% আবার ট্রেনের মধ্যে উঠলেন। যদি এখন ট্রেনে যাত্রী সংখ্যা 510 হয় তবে এ স্টেশনে কতজন যাত্রী উঠেছিলেন? দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে এখানে পরের স্টেশনে 1/11 অংশ নেমে গেছিলেন, 1/11 লিখলাম। আর 20%-এর ফ্র্যাকশান ভ্যালু কত? 20/100, তাকে কাটলে হয় 1/5। এই 11 আর এই 5-এর লসাগু বার করো, সেটা হচ্ছে 5 11 55 জন। মনে করো এ স্টেশনে মোট যাত্রী সংখ্যা ছিল 55। আমি যেটা ধরলাম 55 ইউনিট, অরিজিনালি 55 ইউনিটের ভ্যালু কত এটাই কিন্তু আমাদের উত্তর হবে। আমি মনে করলাম এ স্টেশনে মোট 55 জন যাত্রী ট্রেনে উঠেছিলেন। এবার দেখো এ স্টেশনে এই 55 জন যাত্রী নিয়ে ট্রেন যখন শুরু করলো, পরের স্টেশনে 1/11 অংশ যাত্রী নেমে গেল। 55 জন যাত্রী নিয়ে যাচ্ছিল, 1/11 নেমে গেল। 1/11 যদি নেমে যায় তাহলে কত অংশ ট্রেনের মধ্যে রইল? টোটাল যদি 1 অংশ থাকে, 1/11 নেমে গেছে, এটাকে বিয়োগ করলে 10-11 অংশ ট্রেনের মধ্যে থাকলো।
অর্থাৎ মোট 55 জনের 10-এর 11 10-এর মধ্যে থাকলেন। 55 10-এর 11 মানে কি, 50 জন 10-এর মধ্যে থাকলেন নেমে যাওয়ার পরে, 1-এর 11 নেমে যাওয়ার পরে 10-এর 11 থাকলো, 10-এর 11 অংশ মানে হচ্ছে 50 জন। এবার এটা 10-এর মধ্যে থাকলেন, কিন্তু এখানে বলেছে যতজন যাত্রী নামলেন তার 20% আবার 10-এর মধ্যে উঠলেন। কতজন যাত্রী নামলেন? মোট 55 জন ছিল, 50 জন এখন আছে, অর্থাৎ 5 জন যাত্রী নেমে গেছে। যতজন নেমে গেছে তার 20% আবার 10-এর মধ্যে উঠে পড়লো। বোঝা গেছে? 20% মানে কি, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5। এটা কাটলে একজন আবার যাত্রী 10-এর মধ্যে উঠল। বোঝা যাচ্ছে কি, 55 জন ছিল, 1-এর 11 নেমে গেল, তাহলে থাকলো 10-এর 11। 55 10-এর 11 মানে 50 জন 10-এর মধ্যে রইল। এবং যতজন নামলো, দেখো 55 জনের মধ্যে 50 জন 10-এর থাকলো মানে বাকি 5 জন নেমে গেছিলো। যতজন যাত্রী নামলেন অর্থাৎ এই 5 জন, তার 20% মানে 20/100 অর্থাৎ 1/5 অংশ, অর্থাৎ একজন স্থির আবার 10-এর মধ্যে উঠলো। তাহলে এখন 10-এ মোট যাত্রী সংখ্যা হলো এইটা প্লাস এইটা, কিন্তু বলছে 10-এ এখন যাত্রী সংখ্যা 510, অর্থাৎ আমি বলতে পারি এটার ভ্যালু হচ্ছে 510। তাহলে 51-র ভ্যালু 510, 1-এর ভ্যালু কত? 10। কি বলেছে এখানে? বলেছে যে 10-এ কতজন যাত্রী 10-এ উঠেছিল। আমি বলেছিলাম যে আমি যে 55 ইউনিট ধরেছি, এই 55 ইউনিটের ভ্যালুটা বার করতে হবে। তাহলে 55 ইউনিটের ভ্যালু কত? 1-এর ভ্যালু 10 হলে 55-র ভ্যালু হবে 510, অর্থাৎ এই স্টেশনে 550 জন 10-এ উঠেছিল, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে বলেছে একটি মেশিনের মূল্য 9,000 টাকা। যদি প্রতি বছরের শুরুতে এর মূল্য 10% কমে যায়, তবে 3 বছর পরে মেশিনটির মূল্য কত হবে? দেখো 10% কমছে, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 10/100, অর্থাৎ 1/10 অংশ। এটা মানে কি? অর্থাৎ 10 যদি ভ্যালু থাকে তাহলে 1 পরের বছর কমে যাবে। 10 ভ্যালু থাকলে 1 কমে যাবে, অর্থাৎ আমি বলতে পারি যদি এবছর 10 ভ্যালু থাকে, পরের বছরের শুরুতে ভ্যালু হয়ে যাবে 9, 1 কমবে মানে 9 হয়ে যাবে। এরকম করে কত বছর বলা হয়েছে? 3 বছর, তাই পাওয়ারে 3 দিয়ে দাও। 2 বছর বললে পাওয়ারে 2 দেবে, 4 বছর বললে পাওয়ারে 4 করবে। বোঝা গেছে? দেখো এটার মানে কি, 9-এর কিউব মানে 729 এবং 10-এর কিউব মানে 1000। এটা মানে হচ্ছে 1000 টাকা যদি এবছর থাকে, 3 বছরের শেষে গিয়ে সেটা হয়ে যাবে 729 টাকা। এটা বলেছে একটা মেশিনের এখনকার মূল্য 9,000 টাকা। আমি বলছি একটা মেশিনের মূল্য এখন যদি 1000 হয়, 3 বছর পরে মেশিনটার মূল্য হবে 729। প্রশ্নে বলেছে এইটা এখনকার মূল্য 9,000 টাকা। এটা থেকে 9,000 কী করে আসে? এটাকে 9 দিয়ে গুণ করলে। তাহলে আমি বলবো 3 বছর পর মেশিনটার ভ্যালু হবে, এটাকেও 9 দিয়ে গুণ করতে হবে। আমি 729কে পুরোপুরি 9 দিয়ে গুণ করব না, আমি অপশানের দিকে চেয়ে আছি। 9 9 81 ইউনিট প্লেসে অর্থাৎ একক স্থানে 1 আসবে, একটাই অপশানে আছে, তাহলে এটা উত্তর হতে বাধ্য। বোঝা গেছে? পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে বলেছে কোনো ব্যাংকে অফিসার নিয়োগের পরীক্ষায় সফল প্রার্থীদের 70% দক্ষতা নির্ণায়ক পরীক্ষায় এবং 65% ইন্টারভিউতে সফল হয়। যদি দুটি পর্যায়ে 27% অসফল হয় এবং 248 জন দুটি পর্যায়ে সফল হয়, তাহলে নিয়োগের পরীক্ষায় কতজন সফল হয়েছিল? দেখো এইটা ভেনে করলে সবচেয়ে সুবিধে হবে, ভেন ডায়াগ্রাম। এখানে বলেছে অফিসার নিয়োগের পরীক্ষায় যতজন সফল হয়েছে তার 70% দক্ষতা নির্ণায়ক পরীক্ষা অর্থাৎ এফিসিয়েন্সি টেস্টে সফল হয়েছে। 70% যদি এফিসিয়েন্সি টেস্টে সফল হয়, তাহলে 70 যদি 100 থেকে বাদ দিই, 30% এফিসিয়েন্সি পরীক্ষায় সফল হয়নি। বোঝা গেছে? যারা পরীক্ষায় সফল হয়েছে তাদের 70% দক্ষতা নির্ণায়ক অর্থাৎ এফিসিয়েন্সি টেস্টে পাস করেছে। তাহলে যারা সফল হয়েছিল তাদের মধ্যে 100 - 70% অর্থাৎ 30% এফিসিয়েন্সি টেস্টে অসফল রয়েছিল। একইভাবে 65% ইন্টারভিউতে সফল হয়েছে।
তাহলে ইন্টারভিউতে সফলদের মধ্যে 65% যদি ইন্টারভিউতে সফল হয়, তাহলে 100 থেকে 65 বাদ দিলে বাকি 35% ইন্টারভিউতে সফল হয়নি। এবং এই দুটো পর্যায়ে অর্থাৎ এফিসিয়েন্সি টেস্ট এবং ইন্টারভিউতে অসফল ছিল 27%। তাহলে এই পুরো জায়গাটায় দেখলাম অসফল প্রার্থীদের কথা বলা হলো। মোট অসফল জিনিসটা কোনটা? এই পুরো জায়গাটা হচ্ছে মোট অসফল। আমি যেটা দেখাচ্ছি এই পুরো জায়গাটার মান কত? এইখানে 30% আছে, এখানে 35% আছে। কিন্তু যখন আমি এই 30 নিচ্ছি আর যখন এই পুরো 35% নিচ্ছি, তখন এই 27টা দুবার চলে আসছে, তাই একবার 27টাকে মাইনাস করব। বুঝতে পারছো? যখন এইটাকে নিয়েছি তখনও দেখো এই 27 ঢুকেছে, যখন এই 35 নিচ্ছি তখনও দেখো এই 27টা আছে। তাই দুবার যেহেতু 27 হয়েছে, আমি এই পুরোটার ভ্যালু যেহেতু চাইছি, তাই এখানে আমি একবার 27টা মাইনাস করে দেবো। তাহলে 30 + 35 এটা হচ্ছে 65। 65 থেকে যদি 27% বাদ দিই তাহলে হবে এটা 38% হয়েছে। তাহলে দুটো পর্যায়েতে অর্থাৎ হয় এফিসিয়েন্সি টেস্ট নয় ইন্টারভিউ, না হলে দুটোতেই এরকম ফেল করেছে ক্যান্ডিডেটের সংখ্যা 38%। তাহলে দুটো পর্যায়েতেই সফল হয়েছে এরম ক্যান্ডিডেটের সংখ্যা কত? মোট 100% ক্যান্ডিডেট, তার মধ্যে 38% এমন ক্যান্ডিডেট আছে যারা দুটোতেই অথবা শুধু এফিসিয়েন্সি টেস্টে অথবা শুধু ইন্টারভিউতে ফেল করেছে। তাহলে পাস করেছে দুটো বিষয়ে এরম ক্যান্ডিডেটের সংখ্যা 100 - 38%, অর্থাৎ 62%। কিন্তু প্রশ্নে বলেছে যে আমি যেটা বলছি দুটো বিষয়ে 62% পাস করেছে, ওরা বলেছে 248 জন দুটো পর্যায়ে পাস করেছে। তাহলে আমি বলবো 62%-এর ভ্যালু হচ্ছে 248। এটাকে যদি কাটি তাহলে এটা আসবে 1% সমান 4। 1%-এর ভ্যালু যদি 4 হয়, বলেছে পরীক্ষায় কতজন সফল হয়েছিল। আমি 100% সফল ধরে অঙ্ক করা শুরু করেছি, তাই 100%-এর মান কত বার করতে হবে। 1%-এর মান যদি 4 হয়, তাহলে 100%-এর মান হবে 400, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন 6-এর প্রশ্নে বলেছে যে সংখ্যার 200%-এর মান 90, তার 40%-এর মান কত? দেখো 200%-এর ভ্যালু যদি 90 হয়, তাহলে একটা সংখ্যা মানে 100%। 100%-এর ভ্যালু কত হবে? 100 কী করে হচ্ছে? এটাকে 2 দিয়ে ভাগ করলে 100% আসে। তাহলে এটাকেও 2 দিয়ে ভাগ করে আমি বলবো 100%-এর মান 45। কোনো সংখ্যার 100% বলতে সেই সংখ্যাটাকেই বোঝায়। তাহলে 100% মানে যদি 45 হয়, তাহলে যে সংখ্যাটাকে নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে তার মান হচ্ছে 45। এবারে বলেছে এই যে সংখ্যাটা পাওয়া গেল তার 40%-এর ভ্যালু কত? 40% এটা বার করো। 5 × 9 = 45, 5 × 2 = 10, 2 × 2 = 4, অর্থাৎ 40%-এর ভ্যালু হবে 18, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন 7-এর প্রশ্নে বলেছে যদি রমেশ মোহনের তুলনায় 10% বেশি মাহিনা পায়, তবে মোহন কত পাবে? এখানে অপশান দেওয়া আছে, মোহন রমেশের তুলনায় বেশি পাবে না কম পাবে, তার অপশান দেওয়া আছে। দেখো আমি পার্সেন্টেজ করানোর সময় বলেছিলাম, যদি আগের ভিডিওগুলো দেখে থাকো, এই হচ্ছে মোহন। মোহনের তুলনায় রমেশ 10% বেশি পাচ্ছে। 10% বেশি পাচ্ছে বলে আমি প্লাস চিহ্ন দিলাম। 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 10/100, অর্থাৎ 1/10। একটা দিকে যদি প্লাস হয় তাহলে আর একটা দিকে গেলে অবশ্যই মাইনাস হবে। এদিকে যদি মাইনাস হয় তাহলে এদিকে প্লাস হবে, এটা প্লাস হলে এটা মাইনাস হয়। যেহেতু এদিক থেকে এদিকে যাওয়ার সময় প্লাস হয়েছে, তাই এদিক থেকে এদিকে যাওয়ার সময় মাইনাস করব। উপরে যে সংখ্যাটা আছে সেটা সব সময় বসবে। এবার এই নিচে কোন সংখ্যাটা বসবে? এখানে যদি প্লাস থাকে তাহলে এদের দুজনকে যোগ করে নিচে বসাবে, যদি এখানে মাইনাস থাকে তাহলে এদেরকে বিয়োগ করে নিচে বসাবে। উপরের সংখ্যাটা সবসময় ফিক্স থাকবে, এখানে 1 থাকুক 2 থাকুক 3 থাকুক, যাই থাকুক না কেন উপরে সেই সংখ্যাটা উপরে বসবে। প্লাস থাকলে মাইনাস বসবে, মাইনাস থাকলে প্লাস বসবে। নিচে কি বসবে? এখানে প্লাস থাকলে এই দুটোকে যোগ করে নিচে বসাবো, এখানে মাইনাস থাকলে এই দুটোকে বিয়োগ করে নিচে বসাবো। এই যে ফ্র্যাকশানটা এলো এটাকে পার্সেন্টেজে কনভার্ট করে নাও। 100/11 মানে 9.111%। তাহলে যেহেতু মাইনাস আছে, 9.111% কম হবে, যেটা অপশান নাম্বার 3-এতে আছে।
বোঝা গেছে। পরের প্রশ্ন 8 প্রশ্নে বলেছে রোশনের স্যালারি 25% বৃদ্ধি পাওয়ায় তা দীপকের স্যালারির 1.5 গুণ হয়ে গেল। বৃদ্ধি পাওয়ার আগে রোশনের স্যালারি কত ছিল? দেখো স্যালারির প্রশ্ন চেয়েছে, উত্তরে যে অপশানগুলো দেওয়া আছে সেগুলো সব টাকায় দেওয়া আছে। এখানে যদি কোনো টাকা না থাকে আমি টাকায় বার করতে পারবো না, তাই উত্তর হবে ক্যান নট বি ডিটারমাইন্ড, অর্থাৎ নির্ণয় করা যাবে না। স্যালারি তোমাকে টাকায় চেয়েছে, প্রশ্নে কোনো টাকার উল্লেখ নেই, শুধু পার্সেন্টেজ আর গুণ আছে, তাই টাকায় উত্তর বার করা যাবে না। তার মানে কোনো ডাটা আরও দরকার ছিল, তাই এখানে ক্যান নট বি ডিটারমাইন্ড উত্তর হবে। পরের প্রশ্ন 9 প্রশ্নে বলেছে আমের দাম 20% কমে যাওয়ায় কোনো ব্যক্তি 50 টাকায় 1 ডজন বেশি আম ক্রয় করতে পারেন। প্রতি ডজন আমের বর্তমান দাম কত? 20% ফ্র্যাকশন ভ্যালু কত? 20/100 অর্থাৎ 1/5। দেখো এখানে প্রথমে আর পরে এই দুটো গল্প দিয়েছে। প্রথমে কত দাম ছিল আর পরে কত হলো। প্রথমে দামের কথা বলেছে, দাম 20%, 1/5 কমে গেল। 20% মানে আমি 1/5 বলেছি। 1/5 কমে গেল মানে কি? প্রথমে যদি 5 থাকে পরে 1 কমে গেছে। কি বললাম? প্রথমে যদি 5 থাকে পরে 1 কমে গেছে, তাহলে কত হয়েছে? 5 থেকে 1 কমে সেটা হলো 4। অর্থাৎ দামের যদি অনুপাত বার করি, প্রথমে দাম 5 থাকলে পরে দাম হলো 4। এবার দামের ঠিক উল্টো রেশিও হয় কতটা বস্তু তুমি পাচ্ছ। অর্থাৎ আমি যদি প্রথমে 4টে বস্তু পেতাম, পরে পাচ্ছি 5টা, কেন? দাম কমে গেছে। বোঝা গেছে? তাই সবসময় দাম আর বস্তুর রেশিও উল্টো হবে। যদি দাম বাড়ে আমি বস্তু কম পাবো, আর যদি দাম কমে আমি বস্তু বেশি পাবো। এই যে ইনভার্স রেশিও হয়, সেই জন্য আমরা বলি যে প্রথমে দাম 5:4 থাকলে পরে বস্তু হবে 4:5, অর্থাৎ প্রথমে 4টে বস্তু বা 4 ইউনিট বস্তু পাওয়া গেলে পরে সেটা 5 ইউনিট বস্তু পাওয়া যাচ্ছে, অর্থাৎ পরে 1 ইউনিট বস্তু বেশি পাওয়া যাচ্ছে। কিন্তু বলেছে পরে 1 ডজন বেশি আম পাওয়া যাচ্ছে, তাহলে আমি বলতে পারি পরে 1 ইউনিট দাম বেশি, 1 ইউনিট আম বেশি পাওয়া যাচ্ছিল। ওরা বলেছে পরে 1 ডজন বেশি আম পাওয়া যাচ্ছে, তাহলে এই 1 ইউনিটের ভ্যালু আমি 1 ডজন বলবো। 1 ইউনিটের ভ্যালু যদি 1 ডজন হয়, তাহলে পরে কত ডজন আম পাওয়া যাচ্ছে? 5 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু যদি 1 ডজন হয়, 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 5 ডজন, অর্থাৎ পরে আমি 5 ডজন আম পাচ্ছি। কত টাকায়? এই 50 টাকায়। 5 ডজন আমের দাম পরে যদি 50 টাকা হয়, তাহলে 1 ডজন আমের দাম কত? ওটা চেয়েছে। 5 ডজনের দাম 50 হলে 1 ডজনের দাম 10 টাকা, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। এটা পরে চেয়েছে তাই এই ফিগারটা ধরে করলাম, যদি আগে বলতো তাহলে এইটা ধরে করতাম। বোঝা গেছে? কেন এটা প্রথমে ছিল, এটা পরের ফিগার। পরের প্রশ্ন 10 প্রশ্নে বলেছে টিন ও তামার তৈরি কোনো ধাতু সংকরে 20 ভাগ টিন ও 100 ভাগ তামা আছে। ধাতু সংকরের টিনের পরিমাণ শতাংশে প্রকাশ করো। দেখো ধাতু সংকরের মধ্যে 20 টিন আছে আর 100 তামা আছে, তাহলে ধাতু সংকরের পরিমাণ কত? 120। এই 120-র মধ্যে বলেছে টিনের পরিমাণ নির্ণয় করতে। 120-র মধ্যে টিন আছে 20, পার্সেন্টেজে প্রকাশ করতে বলেছে, অর্থাৎ 100-এ কত আছে? 50/3 অর্থাৎ 16.23%, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। পরের প্রশ্ন 11 প্রশ্নে বলেছে কোনো পরীক্ষায় পাস করতে গেলে 40% নম্বর পেতে হয়। যদি কোনো ছাত্র 40 নম্বর পায় ও 40 নম্বরের জন্য ফেল করে, তবে পরীক্ষাটি কত নম্বরের ছিল? দেখো 40% নম্বর পেলে ছাত্র পাস করবে। ছেলেটা 40 নম্বর পেয়েছে এবং 40 নম্বরের জন্য ফেল করেছে, মানে তাকে পেতে হতো 40 + 40 80। বোঝা গেছে? 40 পেয়েছি কিন্তু 40 নম্বরের জন্য ফেল করেছি, অর্থাৎ আরও 40 পেলে আমি পাস করতাম, তাহলে আমি মোট 80 পেয়েছি। অর্থাৎ এই নাম্বারটা পেলে আমি পাস করতাম, কিন্তু আমি বলছি 40% নাম্বার পেলে তুমি পাস করবে, তাহলে আমি বলতে পারি 40%-এর ভ্যালু হচ্ছে 40 + 40 অর্থাৎ 80। 40%-এর ভ্যালু যদি 80 হয়, তাহলে 1%-এর ভ্যালু কত? 2। 40-এর ভ্যালু 80 হলে 1%-এর ভ্যালু 2। বলেছে পরীক্ষাটি কত নম্বরে হয়েছিল? পরীক্ষা 100% নাম্বারে হয়,
1-এর ভ্যালু 2 হলে 100-এর ভ্যালু হবে 200, অর্থাৎ পরীক্ষাটা 200 নম্বরের হয়েছিল, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন 12 প্রশ্নে বলেছে কোনো পরীক্ষায় 36% ছাত্র হিন্দিতে ফেল করে, 54% ইংরেজিতে ফেল করে এবং 20% উভয় বিষয়ে ফেল করে। উভয় বিষয়ে পাশ করা ছাত্রের সংখ্যা কত? তিনটেই ফেল দেওয়া আছে তোমার সুবিধে। এই মনে করো হিন্দি, এইটা হলো ইংরাজি, হিন্দি এটা ইংরাজি, আর এটা হচ্ছে হিন্দি আর ইংরাজির মধ্যে বোথ। 36% ফেল করেছে হিন্দিতে, 54% ইংরাজিতে, আর বোথ এই জায়গাটা ফেল করেছে 20%। তাহলে আমি যদি বলি যে হিন্দি ইংরেজি অথবা দুটো সাবজেক্টেই ফেল করেছে, সেই জায়গাটা হচ্ছে এই টোটাল জায়গা, যেটা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, এই টোটালটা ফেল করার জায়গা। তাহলে এই টোটালটা মানে কি, এই 36 আছে প্লাস এইটা 54 আছে, কিন্তু যখন 36 নিচ্ছি আর যখন 54 নিচ্ছি তখন এই অঞ্চলটা অর্থাৎ 20%-এর জায়গাটা দুবার এসছে, তাই এটাকে একবার মাইনাস করে দেবো। এইটা কি বেরোবে, এটা সব ফেলে আছে, তাই ফেল করার সংখ্যা বেরোচ্ছে। ফেল মানে কি, শুধু হিন্দি শুধু ইংরেজি অথবা হিন্দি আর ইংরেজি দুটোতেই ফেল করেছে সেই রকম ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে এইটা। 54 প্লাস 36 90, 90 থেকে 20 বাদ দিলে 70% ছাত্র ফেল করেছে। তাহলে উভয় বিষয়ে পাস করেছে এরকম ছাত্র হবে 100 থেকে 70% বাদ দাও, সেটা হবে 30%, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন 13 প্রশ্নে বলেছে 1500 টাকা দুটি অংশে ভাগ করে একটি অংশ 6% সরল সুদের হারে এবং অপর অংশ 5% সরল সুদের হারে বিনিয়োগ করা হলো। যদি বছরের শেষে মোট 85 টাকা সুদ পাওয়া যায় তবে 6% হারে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? দেখো অ্যালিগেশন প্রসেস কখন আমরা অ্যাপ্লাই করি, দুটো পার্সেন্টেজ দেওয়া আছে, একটা 6% একটা পার্ট, 5% আর একটা পার্ট। এই দুটো পার্ট মিলিয়ে ওভারঅল যদি কোনো আমি পার্সেন্টেজ বার করতে পারি তাহলে আমি অ্যালিগেশন প্রসেসের দিকে যাব। এখানে সেটা আছে, 6% হারে একটা টাকা ধার দিয়েছে, 5% হারে আর একটা টাকা ধার দিয়েছে, দুটো টাকা মিলিয়ে মোট 85 টাকা সুদ পাওয়া গেছে। আমি দেখব দুটো টাকা মিলিয়ে কত শতাংশ ওভারঅল ইন্টারেস্ট পেয়েছে। দেখো 1500 টাকার মধ্যে 85 টাকা সুদ পেয়েছে, 1500 টাকায় যদি 85 টাকা সুদ পায় তাহলে 100 টাকায় কত পেয়েছে? আমি যদি 5 দিয়ে কাটি সেটা হচ্ছে 17/3%। এটা হলো ওভারঅল ইন্টারেস্ট, সেটা আমি এইখানে লিখলাম। এবার দেখো এখানে যখন এরকম ফ্র্যাকশানে চলে আসবে, এখানে হরেতে কত আছে 3, 3 সংখ্যা দিয়ে সবগুলোকে গুণ করো। 3 দিয়ে যদি 6কে গুণ করি এটা হবে 18%, 3 দিয়ে যদি 5কে গুণ করি এটা হবে 15%, এবং 3 দিয়ে যদি এই পুরোটাকে গুণ করি সেটা হবে 17%। তাহলে অ্যালিগেশন প্রসেসের সিস্টেম এইগুলোকে বিয়োগ করা, এদেরকে বিয়োগ করলে 1 হবে, এদেরকে বিয়োগ করলে 2 হবে, অর্থাৎ 2:1 অনুপাতে টাকাটা ডিভাইড হয়েছে। প্রথম টাকা ছিল 6%, দ্বিতীয় টাকাটা 5%, এই ইন্টারেস্টে 2:1 অনুপাতে টাকা ভাগ হয়েছে। কোন টাকাটা? 1500 টাকাটা। তাহলে আমি বলবো 1500 টাকাটা 6% হারে কত টাকা বিনিয়োগ করা হয়েছে? 6% হারে 2 ইউনিট, অর্থাৎ টোটাল 3-এর মধ্যে 2 ইউনিট টাকা 6% হারে রাখা হয়েছে। তাহলে 1500 টাকার মধ্যে কত টাকা রাখা হয়েছে? 5 দুগুণে 10, অর্থাৎ 1000 টাকা, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন, পরের প্রশ্নে বলেছে কোনো কারখানায় কর্মচারীর 80% পুরুষ, পুরুষদের 20% ম্যাট্রিকুলেট ও বাকি গ্র্যাজুয়েট, মহিলাদের 25% ম্যাট্রিকুলেট ও বাকি গ্র্যাজুয়েট। যদি কারখানায় কর্মচারীর মধ্যে 600 জন মহিলা হন তবে কারখানায় গ্র্যাজুয়েটদের সংখ্যা কত? দেখো প্রথমত পুরুষ আর মহিলার কথা বলা হয়েছে। 80% পুরুষ আছে কারখানায়, 100 জন যদি টোটাল থাকেন কর্মচারী, তার মধ্যে 80% পুরুষ হলে 20% মহিলা, কিন্তু বলছে 600 জন মহিলা আছে। আমি দেখতে পাচ্ছি কারখানায় 20% মহিলা আছে, প্রশ্নে বলছে 600 জন মহিলা আছে। তাহলে 20%-এর ভ্যালু যদি 600 হয় তাহলে কারখানায় 100% কর্মচারী আছেন। এটাকে 5 দিয়ে গুণ করলে 100% হয়, তাই এটাকেও 5 দিয়ে গুণ করে আমি বলবো কারখানায় কর্মচারীর সংখ্যা 3000 জন।
বোঝা গেছে। এবারে দেখো পুরুষদের 80% কর্মচারীদের 80% পুরুষ ছিল, তাহলে 20% মহিলা। পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই, কেন আমি মোট 100 জনকে ধরেই অঙ্ক করছি। 80 জন পুরুষ হলে মহিলা 20 জন। এবারে এই যে 80 জন পুরুষ আছে তার 20% ম্যাট্রিকুলেট। এই 80 জনের 20% ম্যাট্রিকুলেট। 20% মানে কি? 80 20% মানে 16 জন, এরা ম্যাট্রিকুলেট। 80-র মধ্যে 16 যদি ম্যাট্রিকুলেট হয় তাহলে বাকিটা হবে গ্র্যাজুয়েট। 80 থেকে 16 যদি বাদ দিই 64 গ্র্যাজুয়েট। একই রকমভাবে মহিলাদের যতজন আছেন তার 25% ম্যাট্রিকুলেট। 25% মানে কত? 5 জন। 25% মানে 1/4 অংশ, 20-কে 1/4 দিয়ে গুণ করলে 5 জন ম্যাট্রিকুলেট। 20-র মধ্যে 5 জন মহিলা যদি ম্যাট্রিকুলেট হয়ে গিয়ে থাকেন তাহলে বাকি 20 থেকে 5 15 জন গ্র্যাজুয়েট। তাহলে আমি দেখতে পেলাম কারখানায় মোট গ্র্যাজুয়েটের সংখ্যা হচ্ছে এইটা আর এইটা। এখান থেকে 64 জন গ্র্যাজুয়েট কতজন মোট আছে? 64 জন পুরুষ গ্র্যাজুয়েট এবং মহিলা গ্র্যাজুয়েট 15 জন, অর্থাৎ মোট 79 জন গ্র্যাজুয়েট হবে। কারখানায় মোট কর্মচারীর সংখ্যা যদি 100 হয় তার মধ্যে 79 জন গ্র্যাজুয়েট। কি বললাম? কারখানায় মোট কর্মচারীর সংখ্যা যদি 100 হয়, গ্র্যাজুয়েটের সংখ্যা হচ্ছে 79 জন, কিন্তু কারখানায় মোট কর্মচারীর সংখ্যা 3000 জন। তাহলে গ্র্যাজুয়েটের সংখ্যা কত? এটাকে 30 দিয়ে গুণ করলে 3000 আসে, এটাকে 30 দিয়ে গুণ করলে মোট গ্র্যাজুয়েটের সংখ্যা আসবে, যেটা 2370 জন। সেটাই চেয়েছে। কারখানায় গ্র্যাজুয়েটদের সংখ্যা কত? কারখানায় গ্র্যাজুয়েটদের সংখ্যা 2370। পরের প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন দেখো। চিনির মূল্য প্রতি কিলো 6 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 7.50 টাকা হলে কোনো পরিবার চিনির ব্যবহার কত কমালে খরচ একই থাকবে? এরকম অঙ্ক আমি একটা কিছুক্ষণ আগে দেখিয়েছি, যে প্রথমে আর পরে এই জিনিসটা লিখেছিলাম। যেখানে দেখো দাম প্রথমে ছিল 6 টাকা, পরে হলো 7.5। এটাকে যদি রেশিওতে কনভার্ট করো, দশমিক তুললে এইটা আসবে, 15 দিয়ে কাটলে 4:5। অর্থাৎ প্রথমে দাম 4 থাকলে পরে হবে 5। দামের উল্টো রেশিও হবে ব্যবহার, যদি তুমি খরচ অপরিবর্তিত রাখতে চাও। প্রথমে 4 টাকা দাম ছিল, পরে 5 টাকা হয়েছে, তাই খরচ অপরিবর্তিত রাখতে হলে তোমাকে খরচটা কমাতে হবে। অর্থাৎ প্রথমে যদি 5 খরচ করো, পরে কিন্তু 4 খরচ করতে হবে। ঠিক এর উল্টো রেশিওটা এখানে বসবে। কি বললাম? প্রথমে যদি 5 ইউনিট ব্যবহার করতে, অর্থাৎ 5 ইউনিট খরচ করতে, পরে 4 ইউনিট খরচ করতে, অর্থাৎ কতটা কমাচ্ছ? 1 ইউনিট কমাচ্ছ। 5-এ কমাচ্ছ 1, 100-এ কত? সেটা হচ্ছে 20%। অর্থাৎ 20% খরচ কমাতে হবে, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশন ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।